সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টার শপথ, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পুনর্বন্টন। শাখাত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্রে জাহাঙ্গীর আলম চৌধুরী। ডাক টেলিযোগাযোগের সঙ্গে তথ্য সম্প্রচারের দায়িত্ব নাহিদ ইসলাম। যুব ক্রীড়ার পাশাপাশি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ। ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী ফোন আলাপ। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস ভারতের প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান 8 দিনের রিমান্ডে। বগুড়ায় শেখ হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে মামলা। সাম্প্রতিক সহিংসতায় 650 নিহতের প্রতিবেদন জাতিসংঘের। ব্যক্তিগত শোক প্রকাশে বাধা নেই। 15 আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শিক্ষার্থীদের সড়কে না থাকার আহ্বান। চিকিৎসার জন্য বেগম জিয়াকে দ্রুতই বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে যাবে দেশ। কারো অপচেষ্টায় নষ্ট হবে না সাম্প্রদায়িক সম্প্রীতি। মোহাম্মদপুরে সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা সহ বিদেশি মুদ্রা, প্রাইস বন্ড উদ্ধার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে থাকাকালে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ। এবং নারী চিকিৎসকের ধর্ষণ হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গে হরতাল পালন। উত্তরাখণ্ডের নার্সকে ধর্ষণের পর খুন। প্রতিবাদে ঢাকায় মোমবাতি প্রজ্বলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। যাত্রা শুরুর 1 সপ্তাহ পর আবারও বাড়ল অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর। শুক্রবার ছুটির দিনে বঙ্গভবনে নতুন দায়িত্ব পাওয়া 4 উপদেষ্টা। বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সরকারের উপদেষ্টারা, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন সদস্যদের শপথের পর বঙ্গভবনে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আলোচনা হয় জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে। শুক্রবার নতুন 4 উপদেষ্টা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। এর আগে গত 8 আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও 13 উপদেষ্টা। পরে 2 দফায় আরও 3 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টার দফতর বণ্টনের পাশাপাশি 8 উপদেষ্টার দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এম শওকত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে। যুব ও ক্রীড়ার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টার দপ্তর বণ্টনের পাশাপাশি 8 উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
এম সাখাওয়াত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে। যুব ও ক্রীড়ার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অধ্যাপক আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয় সামলাবেন। শুক্রবার শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিল্প মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে দেয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব, আর আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্তের, রিজওয়ানা হাসানকে পরিবেশের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর উপদেষ্টা ফারুকী আজম পেয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশে বসবাসরত হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার এক এক্সপোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পাওয়ার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন বলে জানান মোদী। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে ভারত। ডক্টর ইউনূস আশ্বস্ত করেছেন বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘুদের হামলা ও নির্যাতনের বিষয়ে অতিরঞ্জিতভাবে খবর প্রকাশ করা হয়েছে উল্লেখ করে ভারতীয় সাংবাদিকদের এ বিষয়ে তৃণমূল থেকে সংবাদ সংগ্রহে মোদির কাছে আমন্ত্রণ জানান। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। শপথ নেয়ার পরপরই তাকে শুভেচ্ছা জানিয়ে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন। ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে শুক্রবার বিকেলে হাজির করা হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়ার পথে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে মঞ্জুর করা হয় ৮ দিনের রিমান্ড। শুনানিতে আইনজীবীরা বলেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে জিয়াউল আহসান নানা অবৈধ এজেন্ডা বাস্তবায়ন করেছেন। আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন, এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে শুনানিতে অংশ নেন তার বোন আইনজীবী নাজনীন নাহার। তিনি অবশ্য রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেছিলেন। ২০২২ সাল থেকে জিয়াউল আহসান ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। গত মঙ্গলবার চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার কথা আদালতকে জানান তিনি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভের সময় স্কুল শিক্ষক সেলিম হোসেন হত্যার দায়ে মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে 300 থেকে 350 জনকে। নিহতের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। বাংলাদেশে ছাত্র আন্দোলনে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 650 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। এর মধ্যে শিশু রয়েছে অন্তত 32 জন। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত প্রাণ হারান অন্তত 400 জন। এছাড়া 5 ও 6 আগস্ট নিহত হন আরও 250 জন। শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। 15 আগস্ট ঘিরে নানা অপ্রত্যাশিত ঘটনাকে মানবাধিকার বিরোধী আখ্যা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে বিপ্লব বিতর্কিত করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে এসব ঘটনা ঘটাতে পারে। তবে তদন্তে কোনো সমন্বয়ক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এদিকে সড়কে পুলিশ ট্রাফিকের দায়িত্বে ফেরায় শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক পালনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিছু ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে এ বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল এই কারণে যে তারা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আমরা খুঁজে সমন্বয় বা সহ সমন্বয় পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব। 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নির্দেশে পুলিশ ধর্মপ্রাণ মুসল্লিদের কানে ধরানোর মাধ্যমে এই সংস্কৃতির সূচনা করেছিল বলে অভিযোগ করেন সার্জিস। আর 15 আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের পক্ষপাতী নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শক্তি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত, কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায় ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। পুলিশ ট্রাফিকের দায়িত্ব নেয় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান সার্জিস। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। কারো মোবাইল ফোন চেক করা, গণমাধ্যমকে দায়িত্ব পালনে বাধা দেয়া বা আবাসিক হোটেলে অভিযান চালানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ নয় বলেও দাবি করেন তিনি। আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বেগম জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কখনো কারাগারে, কখনো গৃহবন্দী, কখনো বা হাসপাতালে 2018 সাল থেকে এভাবেই কেটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। 2020 সাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার। একে একে লিভার সিরোসিস, হার্টে ব্লক সহ নানা জটিল রোগে আক্রান্ত হন তিনি। সেই থেকে মেডিকেল বোর্ড, পরিবারের সদস্য ও দল বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার জন্য দফায় দফায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন জানালেও নাকচ করা হয় সেই আবেদন। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট মুক্তি পান বেগম খালেদা জিয়া। শুক্রবার বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব জানান, শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে। অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, সাম্প্রদায়িক হামলার অভিযোগের আড়ালে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ।
এদিকে শুক্রবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে ৩ কোটি টাকা, বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করেন স্থানীয়রা। এরপর সেনাবাহিনীকে খবর দিলে শাহ কামালের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে বাসাটি থেকে ৩ কোটির বেশি টাকা, ১০ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং ৭৪,০০০ টাকার প্রাইস বন্ড উদ্ধার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের এই আবাসিক ভবনে শুক্রবার বিকেলে কয়েকজনের অস্বাভাবিক যাতায়াত লক্ষ্য করে সন্দেহ হয় এলাকাবাসীর। সেনাবাহিনীকে খবর দেন তারা। এর ফাঁকে স্থানীয় কয়েকজন ঢুকে টাকা স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে তার আগেই চলে আসে সেনা সদস্যরা। হাতে নাতে ধরা পড়া একজনের পকেট থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অনেক লোকই ঢুকতেছে, সাদা গাড়ি নিয়ে আসতেছে, কেউ পাজারো নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে। তখন ভাইদেরকে আর কি বের করে দিছে। তারপরে যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হতে, তুমি আর্মিদেরকে খবর করো। বাসার নিরাপত্তা কর্মী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ফ্ল্যাটটির মালিক। তিনি এখানে বসবাস না করলেও নিয়মিত যাতায়াত করতেন। হ্যাঁ, মাঝে মাঝে আসতো। একাই আসতো না? একা আসতো, সাথে কেউ একজন। পুলিশ জানিয়েছে, অভিযানে শাহ কামালের বাসা থেকে ৩ কোটির চেয়ে বেশি টাকা, ১০ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং প্রায় ৭৪,০০০ টাকার প্রাইস বন্ড সহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েদি ও কারারক্ষীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টার দিকে গাছ থেকে আমরাপাড়াকে কেন্দ্র করে রফিকুল ও বাহারাম নামে 2 কয়েদির মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে বাহারামের মৃত্যু হয়। এ হত্যার বিচার দাবিতে কয়েদিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কারারক্ষীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত বাহারাম রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন সহ 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কি ঘটেছে আমি তাৎক্ষণিক রিপোর্ট দেব। ওই রিপোর্টে আমি একজন প্রতিনিধি রাখছি মেট্রোপলিটন থেকে, এবং সহকারী সার্জন যে আছে কারাগারের সেও আমি রাখছি ওই রিপোর্টের জন্য। কারারক্ষী বরখাস্ত হবে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা মন্ত্রণালয় গঠন সহ 11 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। ভূমি কমিশন গঠনের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান আদিবাসী ছাত্র যুব সমাজ। সাংস্কৃতিক পরিবেশনায় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তারা। নিজেদের অস্তিত্বের লড়াইয়ে বারবার সরব আদিবাসীরা। মিছিল, মিটিং, সমাবেশ কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড, বছরের পর বছর ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে আদিবাসী ছাত্র যুব সমাজ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। মিছিলটি শাহবাগ মোড় হয়ে টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন আদিবাসী ছাত্র যুব সমাজ। বক্তারা বলেন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে। এছাড়া বিভিন্ন সময় আদিবাসী হত্যাকাণ্ডের তদন্তেরও দাবি করেন তারা। এই নতুন বাংলাদেশে আদিবাসীদের উপর আর কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। ডুবে থাকা গ্রাম, এই ডুবে থাকা জনপদকে ডুবিয়ে রেখে এই রাষ্ট্রের সংস্কার করতে পারি। আমরা স্বাধীনতার 53 বছর পরেও আমরা যারা সমতলের আদিবাসী রয়েছি, আমরা এদেশের উন্নয়ন থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে দাবি করছি যে সমতল আদিবাসীদের জন্য একটা পৃথক মন্ত্রণালয় করতে হবে। কারণ মনে রাখবেন, আমাদেরকে কেউ পাত্তা দেয় না, কারণ আমাদেরকে মানুষই মনে করে না।
আমাদেরকে শুধুমাত্র বলা হয় ওরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ওরা উপজাতি, ওরা মানুষ, আমাদেরকে মনে করে না। সমাবেশ শেষে কালচারাল শোডাউন করেন বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠন। শিল্পীরা তাদের পরিবেশনায় দাবি তুলে ধরেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠছে ভারত। দানা বাঁধছে নাগরিক আন্দোলন, সঙ্গে যুক্ত হচ্ছে রাজনৈতিক কর্মসূচিও। শুক্রবার পশ্চিমবঙ্গের হরতালে নৈতিক সমর্থন দেয় বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। এদিকে শনিবার দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। এদিকে কলকাতার পর এবার উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। নারী চিকিৎসককে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে ডাকা হরতালে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়েনি। তবে গুরুত্বপূর্ণ মোড়ে হরতাল সমর্থককারীদের মিছিল ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা গেছে। আন্দোলনকে বানচাল করার হীন কৌশল, এর প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দল এই বন্ধ ডেকেছে। আন্দোলন প্রতি মুহূর্তে নতুন মোড় নিচ্ছে। শুরুর দিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা থাকলেও এখন এতে সমর্থন দিচ্ছে নাগরিক সমাজ। রাজ্য প্রশাসন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও তাতে কোনোভাবেই সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতা প্রশাসন। দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, মেয়েদের কোনো সম্মান নেই। যদিও মমতার দাবি, শুরুর দিন থেকেই তার প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে। সিবিআইকে দেওয়া হয়েছে মামলা। আরজিকর হাসপাতালের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করছে সিবিআই। এদিকে উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। 9 দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এদিকে কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে ঢাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়ে একের পর এক স্লোগান দেন শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা বলেন, আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার তীব্র নিন্দা জানান। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। সমাবেশ শেষে মিছিল নিয়ে ভিসি চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে এসে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন। পরে মৌমিতার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।